আমরা দ্বাদশ শ্রেণী পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছি সরকারের বিভিন্ন বিভাগ সমূহ। আজকে পড়বো আইন বিভাগ, দ্য লেজিসলেচার। দেখো, আইন বিভাগ বলতে আইনসভা এবং আইনসভার সদস্যকে বোঝায়। কোথাও কোথাও একক্ষ বিশিষ্ট আছে আর কোথাও কোথাও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। ভারতে দেখো, ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। আমাদের উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা আর নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। আর রাজ্যের ক্ষেত্রে উচ্চকক্ষ হচ্ছে বিধান পরিষদ আর নিম্নকক্ষ হচ্ছে বিধানসভা। এবং আমাদের এই পশ্চিমবাংলায় কিন্তু উচ্চকক্ষ বা বিধান পরিষদটা নেই। আমাদের পশ্চিমবাংলা আছে, বিধানসভা আছে। চলো পড়ানো যায়। দেখো, আইন বিভাগ বলতে আইনসভা এবং আইনসভার সদস্যদের বোঝায়। আইনসভার গঠনটা কেমন হবে? গঠনগত দিক থেকে আইনসভাকে দুটি ভাগে ভাগ করা হয়, যাতে এক কক্ষ বিশিষ্ট আইনসভা এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। যেসব আইনসভা জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত একটি মাত্র কক্ষ বা পরিষদ থাকে সেগুলোকে এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলা হয়। আবার যেসব আইনসভার দুটি কক্ষ বা পরিষদ থাকে সেগুলোকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে নিম্নকক্ষ বা জনপ্রিয় কক্ষ গঠিত হয়, কিন্তু উচ্চকক্ষ বা দ্বিতীয় কক্ষ সাধারণত প্রত্যক্ষভাবে নির্বাচিত জনপ্রতিনিধিবর্গ থাকেন না। উচ্চকক্ষের প্রতিনিধিত্বের বিষয়ে বিভিন্ন দেশে বিভিন্ন নীতি অনুষ্ঠিত হতে দেখা যায়। এবার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিটি অঙ্গরাজ্য থেকে দুজন করে প্রতিনিধি সিনেট, যেটা আমাদের দেশের কংগ্রেসের উচ্চকক্ষ আর কি, সিনেটে নির্বাচিত হন। আবার ভারতীয় পার্লামেন্টে দ্বিতীয় কক্ষ অথবা রাজ্যসভায় সম প্রতিনিধিত্বের নীতি স্বীকৃতি লাভ করেনি। ভারতে কিন্তু সেভাবে নয় আর কি। ক্ষমতার প্রশ্নে পার্থক্য দেখো, যেসব রাষ্ট্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে সেসব রাষ্ট্রে আইনসভার উচ্চকক্ষের ক্ষমতা ও পদমর্যাদার বিষয়ে যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। ব্রিটেনে আইনসভার উচ্চকক্ষ লর্ড সভা অপেক্ষা নিম্নকক্ষ অর্থাৎ কমন সভা অনেক বেশি শক্তিশালী। আবার মার্কিন যুক্তরাষ্ট্রে কংগ্রেসের অর্থাৎ আইনসভার নিম্নকক্ষ জনপ্রতিনিধি সভা অপেক্ষা উচ্চকক্ষ সিনেট অনেক বিষয়ে অধিক ক্ষমতা ভোগ করে। এক এক দেশে এক রকম আর কি। এক কক্ষ বিশিষ্ট আইনসভার সপক্ষ বিপক্ষে যুক্তি দেখো। আইনসভা এক কক্ষ বিশিষ্ট অথবা দ্বিকক্ষ বিশিষ্ট হওয়া উচিত, এই প্রশ্নকে কেন্দ্র করে যথেষ্ট মতবিরোধ রয়েছে। বেনথাম, আবেসিয়ে, লাস্কি, ফ্রাঙ্কলিন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক। তারা এরূপ আইনসভার সপক্ষে নানা ধরনের যুক্তি প্রদর্শন করে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করেছে। তোমাদের প্রশ্ন আসবে যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক এমন রাষ্ট্রবিজ্ঞানীদের নাম বলো, বা একজন বা দুজন। তোমরা তখন বলে দেবে বেনথাম, আবেসিয়া, লাস্কি, ফ্রাঙ্কলিন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক। এবার দেখো তারা সপক্ষে কি যুক্তি দেখিয়েছে। এক কক্ষ বিশিষ্ট আইনসভার সপক্ষে সাধারণত যেসব যুক্তি প্রদর্শন করা সেগুলোর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো, এক হচ্ছে গণতন্ত্রের অনুপন্থী। গণতন্ত্র যেহেতু জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের শাসন, সেহেতু গণতান্ত্রিক রাষ্ট্রের আইনসভা জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হওয়া বাঞ্ছনীয়। এই দিক থেকে বিচার করে এক কক্ষ বিশিষ্ট আইনসভাকে গণতন্ত্রের অনুপন্থী বলে মনে করা হয়, কারণ এরূপ আইনসভার কার্যকলাপের উপর নির্বাচক মণ্ডলী সদা সতর্ক দৃষ্টি রাখতে পারে বলে আইনসভার সদস্যরা ব্যক্তিগত বা শ্রেণীগত স্বার্থ অপেক্ষা জনস্বার্থ রক্ষাকে তাদের প্রাথমিক কর্তব্য বলে মনে করেন। গণতন্ত্রের অনুপন্থী মানে কি? আসলে আমরা যাদের ভোট দিয়ে নির্বাচন করছি, নির্বাচন করার ফলে তারাই সরকার গঠন করছে, তারাই একটা কক্ষে থাকছে, তার মানে কি তারা আমাদের ডাইরেক্ট ভোটের মাধ্যমে নির্বাচিত হচ্ছে। সেই জন্য তাদের কি হচ্ছে, ব্যক্তিগত বা শ্রেণীগত স্বার্থ অপেক্ষা জনস্বার্থ রক্ষা তাকে প্রাথমিক কর্তব্য বলে মনে করবে। কারণ যদি আমাদের ভোট পেয়ে তারা যদি ঠিকঠাক মতো কাজ না করে, পরের বার তো সে ভোট পাবে না। কিন্তু যারা উচ্চ কক্ষে থাকে তারা কিন্তু আমাদের ভোটে নির্বাচিত হন না, অর্থাৎ জনগণের ভোটে যেহেতু নির্বাচিত হন না, তারা জনগণের ভোটের প্রশ্নে তাদের কোনো মাথা ব্যথার কারণ হয় না আর কি। হচ্ছে দায়িত্ব নির্ধারক করা সহজ। এক কক্ষ বিশিষ্ট আইনসভা নিজ সম্পাদিত কার্যক্রমের জন্য এককভাবে দায়ী থাকে বলে দায়িত্বের সঠিক অবস্থান নির্ণয় করা সহজ হয়। তাই জনপ্রতিনিধিরা সবসময় নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য ঐকান্তিকভাবে চেষ্টা করেন, ফলে জনকল্যাণকর আইন পরিণত হতে দেখা যায়। এবং আইনসভা তো আইন প্রণয়ন করে এবং সেই আইন অনুযায়ী দেশের শাসন পরিচালিত হয়। এবার যারা কি করে, তারা যখনই আমরা জনগণের ভোটে নির্বাচিত, তখন তাদের দায়িত্ব নির্ধারণ করা সহজ হয়ে যায়, কারণ তারা তাদের এক কক্ষ বিশিষ্ট আইনসভা হওয়ার জন্য তাদের কার্যাবলের জন্য এককভাবে দায়ী থাকে। এই জন্য তারা সবসময় জনকল্যাণকর আইন আনেন আর কি। তিন হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব। আইনসভা একক বিশিষ্ট হলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব বলে এরূপ আইনসভার প্রবক্তারা মনে করেন, কারণ আইনসভা দুটি কক্ষ থাকলে কোনো একটি গুরুত্বপূর্ণ বা জরুরি বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না, ফলে কাম্য ও প্রয়োজনীয় আইন প্রণয়নের ক্ষেত্রে মূল্যবান সময়ের অপচয় ঘটায় নানা ধরনের সমস্যা দেখা দেওয়ার প্রবল সম্ভাবনা থাকে।
দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব কি করে? দেখো, যদি কোনো বিষয়ে দ্রুত আইন প্রণয়ন করতে হয়, তখন কি এক কক্ষ বিশিষ্ট হলে সেখানে আইন প্রণয়ন খুব সহজে, খুব তাড়াতাড়ি হয়। কিন্তু আমাদের দেশে যেরকম দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, তখন আমাদের লোকসভায় একটা কিছু পাশ হলো, সেটাকে আবার উচ্চকক্ষ বা রাজ্যসভায় পাঠানো হয়। এবার অকারণ সময় নষ্ট। যদি শুধু এক লোকসভায় একটাই কক্ষ থাকতো, তাহলে শুধু এক জায়গায় পাশ হয়ে তাড়াতাড়ি সেই বিষয়টা আইন পাশ হওয়া সম্ভব হতো এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া গ্রহণ করা সম্ভব হতো। সেই জন্য বলছে এক কক্ষ বিশিষ্ট দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব। অপচয়মূলক নয় আর কি। এক কক্ষ বিশিষ্ট আইনসভা অপচয়মূলক নয়, কারণ এক কক্ষ কেবল নির্বাচিত জনপ্রতিনিধি নিয়ে গঠিত হয়। কিন্তু আইনসভার দুটি কক্ষ থাকলে সাধারণত নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ দল বা মোর্চার নেতা নেত্রীরাই উচ্চকক্ষে মনোনীত হন। ফলে তারা জনপ্রতিনিধি কক্ষ অর্থাৎ নিম্ন কক্ষে গৃহীত সিদ্ধান্তসমূহের বিরোধিতা করেন না। এরূপ একটি কক্ষের সদস্যদের বেতন, ভাতা, পেনশন প্রভৃতির পেছনে বিপুল অর্থে অকারণে ব্যয়িত হয়। এক কক্ষ বিশিষ্ট আইনসভা থাকলে এই অর্থ দেশের উন্নয়ন ও জনকল্যাণ সাধনে ব্যয়িত হতে পারে। বলছে অপচয়। এক কক্ষ বিশিষ্ট আইনসভায় যদি যাদের নির্বাচিত হচ্ছে তারা শুধু একাই থাকছে, তাহলে কি হচ্ছে, তাদের জন্য যে খরচ হচ্ছে, কিন্তু দুই কক্ষ বিশিষ্ট আইনসভা হলে কি হচ্ছে, তাদের জন্য এক্সট্রা খরচ হচ্ছে আর কি। জনপ্রতিনিধিদের জন্য নিম্নকক্ষে গৃহীত সিদ্ধান্ত তারা বিরোধিতাও করছে না, কিছুই করছে না। কারণ আসলে বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে যেসব নেতা নেত্রীরা ভোটে হেরে গেছেন বা তাদের দরকার, তারা কি ঘুরিয়ে সেই উচ্চকক্ষে তাদের নিয়ে আসে, মানে লোকসভা থেকে ঘুরিয়ে রাজ্যসভায় নিয়ে আসছে। কিন্তু অরিজিনাল রাজ্যসভায় দরকার ছিল কি, যারা বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তিরা যারা ভোটে দাঁড়ান না, তাদের মনোনীত করে রাজ্যসভায় আনার কথা। কিন্তু অনেক সময় কি হয়, লোকসভার ভোটে হেরে গেছে বা তার ভোটে দাঁড়ানোর সমস্যা ছিল, এরকম কোন লোককে তারা ঘুরিয়ে আবার সেই উচ্চকক্ষে নিয়ে আসছে। তারপরে কি হবে, সেই একই তো দলের লোক, হ্যাঁ, এবং নিজেদের দলের লোককে উচ্চকক্ষে ঘুরিয়ে নিয়ে এসছে। তাহলে একই দলের লোক, তারা কখনোই নিম্নকক্ষ বা লোকসভার আইনের কোনো বিরোধিতা করেন না। তাহলে নিম্নকক্ষের সিদ্ধান্তের কোনো বিরোধিতা যদি করবেনই না, তারা যদি সেই বিষয়ে কোনো মতামতই না দেবেন, তাহলে তাদের অকারণ আনার কি দরকার? অকারণ এনে তাদের পক্ষের জন্য তাদের বেতন, তাদের ভাতা, তাদের পেনশন, হ্যাঁ, এই কারণে বিপুল অর্থ ব্যয় হয়। সেই জন্য বলছে অপচয়মূলক নয়, এক কক্ষ বিশিষ্ট আইনসভা হলে অপচয় কম হয় আর কি। 5 হচ্ছে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার উপযোগী। অনেকে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার সাফল্যের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সপক্ষে সওয়াল করেন, কিন্তু এরূপ ধারণা অর্থহীন ও ভ্রান্ত ধারণা মাত্র। কারণ একটি যুক্তরাষ্ট্রের দেশের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বন্টনের ফলে রাজ্যগুলির স্বার্থ যথাযথভাবে রক্ষিত হয়। সেজন্য দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কোনো প্রয়োজন নেই। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ল্যাস্কি বলেছেন যে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার অন্তর্নিহিত বৈশিষ্ট্যের মধ্যে অঙ্গরাজ্যগুলির স্বার্থ রক্ষার ব্যবস্থা রয়েছে। সুতরাং বলা যায় এক কক্ষ বিশিষ্ট আইনসভা যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার পক্ষে যথেষ্ট উপযোগী। অনেকে বলে কি যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার দ্বিকক্ষ সুবিধা হয়, কিন্তু আসলে এই ধারণাটাই ভ্রান্ত। কোনো সুবিধা হয় না, কারণ ক্ষমতা তো বন্টন হয়ে গেছে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন থাকে, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। তাহলে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা যে অবশ্যই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দরকার, এরকম কোনো কারণ নেই। 6 হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভায় কাম্য আইনসভা। এক কক্ষ বিশিষ্ট আইনসভার প্রবক্তারা এরূপ আইনসভার একটি ইতিবাচক দিকের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। তাদের মতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার দুটি কক্ষে একই রাজনৈতিক দল বা মোর্চার সদস্যরা থাকলে নিম্নকক্ষ জনবিরোধী কোনো আইন প্রণয়ন করলেও সে আইনের বিরোধিতা করার পরিবর্তে উচ্চকক্ষ সদস্য তার প্রতি দ্বিধাহীন সমর্থন জ্ঞাপন করেন। আবার সম ক্ষমতা সম্পন্ন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সদস্যরা নির্বাচিত হলে অনেক সময় পরস্পর বিরোধী রাজনৈতিক দল বা মোর্চার সদস্যরা দুটি কক্ষে নির্বাচিত হতে পারেন। এর ফলে উভয় কক্ষের মধ্যে তীব্র মতবিরোধের ফলে কাম্য আইন প্রণয়নের ক্ষেত্রে অচলাবস্থা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। এর উপরে জনস্বার্থ উপেক্ষিত হয়। তাই আবেসিয়া মন্তব্য করেছেন, দ্বিতীয় কক্ষ যদি প্রথম কক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আবার যদি ভিন্ন মত পোষণ করে তবে তা ক্ষতিকারক। এইসব দিক থেকে বিচার করে এক কক্ষ বিশিষ্ট আইনসভাকে কাম্য আইনসভা বলে চিহ্নিত করা যেতে পারে। দেখো কি বলছেন, আবেসিয়া মন্তব্য করেছে, দ্বিতীয় কক্ষ যদি প্রথম কক্ষের সঙ্গে একমত হয় তাহলে দ্বিতীয় কক্ষের কোনো আলাদা কোনো মতবাদই নেই, কোনো মতই নেই, তাহলে কি একমত হলো, তাহলে তার দরকারই কি? আবার দেখো বলছে সেটা একমত হবে তবে অনাবশ্যক, আবার যদি ভিন্ন মত পোষণ করে তবে তবে ক্ষতিকারক। কারণ এমন হলো যে সরকার একটা সঠিক সিদ্ধান্ত, যে সঠিক আইন প্রণয়ন করার চেষ্টা করছে, লোকসভা এমন একটা আইন নিয়ে আসলো যেটা জনগণের দরকার, কিন্তু রাজ্যসভায় তাদের প্রতিনিধি সংখ্যা কম, উচ্চকক্ষে তাদের প্রতিনিধির সংখ্যা কম, তাহলে সরকারের পক্ষে সেই আইনটা পাশ করানো অসম্ভব হয়ে দাঁড়ায়। তাহলে কি হলো, সেটা সেই আইনসভা থাকার জন্য সেটা কি হলো, ক্ষতিকারক হলো। সেই জন্য এই মতটা যথার্থ। দেখো, দ্বিতীয় কক্ষ যদি প্রথম কক্ষের সঙ্গে একমত হবে তবে তা অনাবশ্যক, আর যদি ভিন্ন মত পোষণ করে তবে তা ক্ষতিকারক। হ্যাঁ,
এরপরে দেখো জ্ঞানী গুণীদের স্থান লাভ। গণতন্ত্র দলীয় শাসন হওয়ার ফলে প্রতিটি দল বা মোর্চা নিজের বা নিজেদের দলের মধ্যে থাকা জ্ঞানী গুণী ব্যক্তিদের নির্বাচন প্রার্থী পদে মনোনয়ন দেয়। তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আইনসভায় আসার ফলে আইনসভা যথেষ্ট উৎকর্ষ সমন্বিত হয়ে ওঠে। এরূপ আইনসভায় কেবল কাম্য ও জনস্বার্থমূলক আইনই পরিণত হয় বলে একক বিশিষ্ট আইনসভার সমর্থক ও প্রবক্তারা দাবি করেন। আবার বলছেন যে যারা ভোটে দাঁড়ায় তারা তো জ্ঞানীগুণী লোক, জ্ঞানীগুণী লোকদেরই তো রাজনৈতিক দল প্রার্থী করে, ভোটে প্রার্থী করে এবং মনোনয়ন দেয়, এবং তারাই ভোটে জিতে যখন আসছে তখন একক বিশিষ্ট সবাই তো যথেষ্ট, দ্বিতীয় বিশিষ্ট কোনো প্রয়োজনই নেই, কারণ একক বিশিষ্টে যারা আসছে তারাই তো জ্ঞানীগুণী, এবং তারা যদি জ্ঞানীগুণী হয়, তারা যদি সঠিকভাবে আইন প্রণয়ন করে, তাহলে আইনসভার উৎকর্ষ যথেষ্ট থাকছে, তো সেখানে দ্বিতীয় বিশিষ্টের কোনো প্রয়োজন নেই। আর হচ্ছে সুচিন্তিত আইন প্রণয়ন। একক বিশিষ্ট আইনসভায় সুচিন্তিতভাবে আইন প্রণয়ন সম্ভব নয় বলে অনেকে মনে করেন, কিন্তু এরূপ ধারণা সত্য নয়, কারণ একক বিশিষ্ট আইনসভায় যে কোনো বিলকে আইনে রূপান্তরিত করতে গেলে কয়েকটি পর্যায় অতিক্রম করতে হয়। এখানে মেনে রাখো যে কোনো একটা আইন প্রণয়নের আগে প্রথমে সেটাকে বলা হয় বিল, এবং সেটা যখনই রাষ্ট্রপতি, আমাদের দেশের কথা বলছি, যখন রাষ্ট্রপতির সম্মতি পাওয়া যায় তখন প্রথমে লোকসভায় আনে, লোকসভায় আনার পরে ধরো সেটা রাজ্যসভায় পাশ হয়, লোকসভায় পাশের পরে রাজ্যসভায় পাশ হচ্ছে, তারপরে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে, রাষ্ট্রপতি যদি সেই বিলটাকে সম্মতি জ্ঞাপন করেন, রাষ্ট্রপতি যদি সই করেন, তাহলে সেটা আইনের কার্যকর হয়। তাহলে আইন প্রণয়নের ক্ষেত্রে কি হচ্ছে, এই প্রতিটি পর্যায়ে বিলটিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিবেচনা করা হয়ে থাকে। বিলের উপর আইনসভা অনুষ্ঠিত তর্ক বিতর্ক প্রচার মাধ্যমগুলোকে প্রচারিত হয়, যে বিলের উপরে যে কি বিভিন্ন ব্যক্তি কি বলছেন, প্রচার মাধ্যমে এগুলো প্রচারিত হয়, ফলে বিলটির পক্ষে ও বিপক্ষে অতি সহজে জনমত গঠিত হতে পারে। জনমতের গতি প্রকৃতির দিকে লক্ষ্য রেখে বিলটিকে আইনে রূপান্তর করা হবে কিনা সে বিষয়ে আইনসভা সংখ্যাগরিষ্ঠের সমর্থনের সিদ্ধান্ত গ্রহণ করে। এইভাবে একক বিশিষ্ট আইনসভাতে সুচিন্তিত আইন প্রণীত হয়। অর্থাৎ সুচিন্তিত আইন যদি একক বিশিষ্ট আইনে পরিণত হয়, তাহলে দ্বিকক বিশিষ্ট আমাদের প্রয়োজন কোথায়? নয় সংখ্যালঘু সম্প্রদায়গুলির স্বার্থ রক্ষা। সংখ্যালঘু সম্প্রদায়গুলির স্বার্থ রক্ষার জন্য দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রয়োজন বলে যারা দাবি করে, তাদের বক্তব্য যথার্থ নয় বলে একক বিশিষ্ট আইনসভার প্রবক্তারা মনে করেন। অনেকে বলে যে সংখ্যালঘু স্বার্থ যখন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রয়োজন, কিন্তু এরা বলছেন না, এটা দরকার নেই, কারণ এরূপ সম্প্রদায়গুলির স্বার্থ রক্ষার সঙ্গে দ্বিতীয় কক্ষের কার্যত কোনো সম্পর্কই নেই। তাই সংবিধানে বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ সর্বাপেক্ষা বেশি রক্ষিত হতে পারে। তাছাড়া সংশ্লিষ্ট বিষয়ে সরকার আগ্রহী হলে এক কক্ষ বিশিষ্ট আইনসভায় তা নিয়ে প্রয়োজনীয় আইন তৈরি করতে পারে, এজন্য দ্বিতীয় কক্ষের কোনো প্রয়োজন নেই। 10 হচ্ছে ঐক্যবদ্ধ ইচ্ছার প্রকাশ। আইন হলো জনগণের ইচ্ছার প্রকাশ। একই আইন সম্পর্কে জনগণের দু ধরনের ইচ্ছা থাকতে পারে না, আবার দু ধরনের ইচ্ছা থাকলো তা প্রকাশের জন্য আইনসভার একটি কক্ষই যথেষ্ট, দুটি কক্ষের কোনো প্রয়োজনীয়তা নেই বলে ফ্রাঙ্কলিন প্রমুখ অভিমত ব্যক্ত করেছে। এবার দেখো বিপক্ষে কি যুক্তি আছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক ও প্রবক্তারা একক বিশিষ্ট আইনসভাকে নানা দিক থেকে সমালোচনা করেন। তাদের বক্তব্যের সমর্থনে যেসব যুক্তি তুলে ধরে সেগুলো উল্লেখযোগ্য হলো, দেখো দ্বিকক্ষ বিশিষ্ট যারা বিপক্ষে যুক্তি দিচ্ছেন কি, এক হচ্ছে স্বৈরাচারী আইন প্রণয়ন। আইনসভা একক বিশিষ্ট হলে স্বৈরাচারী আইন প্রণয়নের প্রবল সম্ভাবনা থাকে, কারণ আইনসভার দ্বিতীয় অর্থাৎ উচ্চকক্ষ না থাকায় ক্ষমতাসীন দল বা মোর্চা নিজেদের খেয়াল খুশির মতো আইন প্রণয়ন করতে পারে। অনেক সময় এইসব আইন ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী হয়ে উঠলেও সেগুলিকে প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে, ফলে গণতন্ত্র বাস্তবে তত্ত্বকথায় পর্যবেসিত হয়। এটা একটা মারাত্মক অভিযোগ। দেখো স্বৈরাচারী আইন প্রণয়ন, অনেক সময় আইনসভা একক বিশিষ্ট হলে যে দল ক্ষমতাসীন থাকে তারা এমন আইন প্রণয়ন করলো, তারা যা ইচ্ছা তাই আইন প্রণয়ন করলো, যেটা কিনা মানুষের ব্যক্তি স্বাধীনতার একদম পরিপন্থী। সেক্ষেত্রে দুটো কক্ষ থাকলে দ্বিতীয় কক্ষ সে বিরোধিতা করতে পারে, কিন্তু যদি একটাই কক্ষ থাকে তো বিরোধিতার প্রশ্ন তো আসছেই না। এই জন্য এই স্বৈরাচারী আইন প্রণয়নের জন্য রোধ করার জন্য দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা একান্তই প্রয়োজন। দিয়েছে সুচিন্তিত আইন প্রণয়ন অসম্ভব। একক বিশিষ্ট আইনসভা কখনো সুচিন্তিত জনকল্যাণকর আইন প্রণয়ন করতে পারে না। এরূপ আইনসভা ভাবাবেগ, সাময়িক উত্তেজনা কিংবা জনমতের চাপে অবিবেচনামূলক ও জাতীয় স্বার্থের পরিপন্থী আইন প্রণয়ন করতে সক্ষম। তাই লেখি মন্তব্য করেছেন যে দ্বিতীয় কক্ষের নিয়ন্ত্রণমূলক, সংস্কারমূলক ও সংযতকারী ভূমিকা একে অপরিহার্য করে তুলেছে। অনেক সময় কি হয়, জনগণের চাপে বা অনেক সময় অবিবেচনামূলক কাজ করে ফেলেন, এমন আইন প্রণয়ন করলো যেটা জাতীয় স্বার্থের পরিপন্থী, জাতীয় স্বার্থের ঠিক নয়। কিন্তু যদি দুটো কক্ষ থাকে, দ্বিতীয় কক্ষের কি হয়, দ্বিতীয় কক্ষে যারা থাকেন তারা নিয়ন্ত্রণমূলক, সংস্কারমূলক এবং সংযত ভূমিকা পালন করে এই আইনকে রোধ করতে পারে। 3 হচ্ছে পরিবর্তনশীল জনমতের সঙ্গে সামঞ্জস্যহীনতা। গণতন্ত্রে জনমত কখনোই নিশ্চল স্থানের মতো দাঁড়িয়ে থাকে না। একদিকে এক সময় জনমত একদিকে থাকে, পরে আরেকদিকে হতে পারে, কোনো এক জায়গায় দাঁড়িয়ে তো থাকে না। জনমত প্রকৃতিগতভাবে তা প্রতিনিধি পরিবর্তনশীল, কিন্তু একক বিশিষ্ট আইনসভার সদস্যরা একই সময়ে নির্বাচিত হন এবং তাদের কার্যকালের মেয়াদ সাধারণভাবে বিভিন্ন দেশে বিভিন্ন রকম 4 থেকে 5 বছর হয়ে থাকে, আমাদের দেশে যেমন 5 বছর।
ফলে নির্বাচনের সময়কালে পরিবর্তিত জনমতের কোনরূপ প্রতিফলন এরূপ আইনসভায় প্রত্যক্ষ করা যায় না। তাই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রবক্তারা পরিবর্তনশীল জনমতের সঙ্গে সামঞ্জস্য রক্ষার জন্য আইনসভার দ্বিতীয় কক্ষ প্রবর্তনের পক্ষে সওয়াল করেন। কারণ তারা ধরো এখন নির্বাচন হচ্ছে, কিন্তু দ্বিতীয় কক্ষে তো সেটা হয় না। দ্বিতীয় কক্ষে সবসময় পরিবর্তন হতে থাকে। দ্বিতীয় কক্ষে যারা সদস্য নির্বাচন তারা কিন্তু প্রত্যেক 2 বছর অন্তর আমাদের দেশে যেমন পরিবর্তন হয়ে নতুন লোক আসে আর কি। 4 হচ্ছে সংখ্যালঘুদের স্বার্থের পরিপন্থী। একক বিশিষ্ট আইনসভার প্রত্যক্ষ নির্বাচন ভিত্তিক হওয়ার ফলে সংখ্যালঘু সম্প্রদায়গুলির অধিকাংশ ক্ষেত্রে আইনসভায় প্রতিনিধি প্রেরণ করতে ব্যর্থ হয়। বলা বলল, আইনসভায় তাদের প্রতিনিধি না থাকা তাদের স্বার্থ উপেক্ষিত হতেই থাকে। ফলে গণতন্ত্র বাক সর্বস্ব তত্ত্বকথায় রূপান্তরিত হয় বলে সমালোচকরা মনে করেন। 5 আছে আইনসভার উৎকর্ষহীনতা। আইনসভায় জ্ঞানী, গুণী, অভিজ্ঞ ব্যক্তিরা যত বেশি থাকবেন আইনসভার উৎকর্ষ ততই বৃদ্ধি পাবে। কিন্তু একক বিশিষ্ট আইনসভার নির্বাচন প্রত্যক্ষ অনুষ্ঠিত হওয়ায় অনেক সময় এই ধরনের ব্যক্তিরা নির্বাচনে বিড়ম্বনা, ক্লেশ এড়াতে চান বলে নির্বাচন দ্বন্দ্বে অবতীর্ণ হতে চান না। ফলে এরূপ আইনসভা কার্যত উৎকর্ষহীন আইনসভায় পরিণত হয়। একক বিশিষ্ট আইনসভা কি হয়? একক আইনসভা সব জনগণের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের আসতে হয়। অনেক লোকই আছে যারা কিন্তু এই নির্বাচনের ঝুঁকি, ঝামেলা, এইগুলো বিড়ম্বনা, ক্লেশ এগুলো নিতে চান না। তারা কিন্তু অনেক জ্ঞানী গুণী মানুষ আছে, তারা ভোটে দাঁড়াতেই পছন্দ করেন না। কিন্তু তাদের তখন একক বিশিষ্ট আইনসভা তো নিয়ে আসা যাচ্ছে না। তাদের কি করতে হবে? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হলে তাদের উচ্চকক্ষে হামেশাই তাদেরকে তো নির্বাচন তো আর জনগণ করছে না, তাদের ভোটেও দাঁড়াতে হচ্ছে না এইভাবে। তো আমরা যাদের নির্বাচন করি তারা পরোক্ষভাবে তাদের নির্বাচন করে, সেটা আলাদা কথা। কিন্তু তাহলে কি হয়, সেই দ্বিতীয় কক্ষে মানে নির্বাচন যারা জ্ঞানী গুণী ব্যক্তিরা থাকতে পারেন, তাহলে কি হয়, তারা সহজেই আইনসভার সদস্য হতে পারে। রাজনৈতিক শিক্ষা বিস্তারের প্রতিবন্ধকতা। একক বিশিষ্ট আইনসভায় আইন প্রণয়নের সময় আলাপ আলোচনা ও তর্ক বিতর্ক অনুষ্ঠিত হয় না বললেই চলে। কারণ এরূপ আইনসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য একটি দল বা মোর্চার প্রতিনিধিত্ব করেন বলে রাজনৈতিক দিক থেকে তারা সম মনোভাবাপন্ন, সমদৃষ্টি সম্পন্ন হন। তাই আইনসভা কর্তৃক পরিণত আইন কতখানি জনস্বার্থবাহী সে সম্পর্কে সংবাদ মাধ্যমগুলি বিস্তারিতভাবে সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকে। ফলে জনসাধারণের রাজনৈতিক জ্ঞানের বিকাশ হয় না। অনেক সময় কি হয়, একক বিশিষ্ট আইনসভায় যারা সংখ্যা গরিষ্ঠ তারাই তো সরকার গঠন করছে, তাহলে তখনই কক্ষে তাদেরই সমর্থন বেশি থাকে, তখন সেটা সম মনোভাবাপন্ন, সমদৃষ্টি সম্পন্ন লোকেই সেখানে বেশি। তাহলে সেই জনস্বার্থবাহী বা কতটা জনস্বার্থের উপযোগী সেগুলো তো বিচার বিশ্লেষণ কোনো জায়গায় থাকছে না। সেই জন্য জনসাধারণ রাজনৈতিক জ্ঞানের বিকাশ ঘটে না। কারণ কোনো তর্ক বিতর্ক তেমন হয় না। যখনই একটা দল, সংখ্যাগরিষ্ঠ দল, তখন একটা আইন প্রণয়ন করছে, তার দল বিরোধী কেউ তো আর সেই আইনের বিরোধিতা করবে না। যে আইন তার দল আনছে সেটা সে মেনে নেবে। তাহলে কি হয়, সেখানে আর তর্ক বিতর্কের কোনো জায়গায় থাকে না। কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় কিন্তু সেই তর্ক বিতর্কের জায়গাটা থাকে। 7 হচ্ছে সুষ্ঠুভাবে কার্য সম্পাদন অক্ষমতা। বর্তমানে জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার ফলে এরূপ রাষ্ট্রের কর্মকাণ্ডের পরিধি ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। আগে কি ছিল? আগে ছোট ছোট রাষ্ট্র ছিল, এবং রাষ্ট্র ছিল সেই নৈশ প্রহরী রাষ্ট্র। রাষ্ট্রের কাজ ছিল বৈদেশিক শক্তির আক্রমণ থেকে রক্ষা করা, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করা, এইগুলো ছিল রাষ্ট্রের কাজ। কিন্তু এখন তো সেই রাষ্ট্রের ধারণা পরিবর্তন হয়ে গেছে। এখন রাষ্ট্র হচ্ছে জনকল্যাণকর রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। এখন কিন্তু রাষ্ট্রের কর্মক্ষেত্রের পরিধি, কাজের পরিধি অনেক বেশি ব্যাপক এবং অনেক বেশি সম্প্রসারিত হয়েছে। তাছাড়া মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা পূর্বাপেক্ষা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এমত অবস্থায় প্রতিটি রাষ্ট্রের আইনসভার কাজ ব্যাপকভাবে বৃদ্ধি পেলেও কেবল একটি কক্ষের মাধ্যমে যাবতীয় বিষয় আইন প্রণয়ন সহ অন্যান্য কার্য সম্পাদন করা বাস্তবে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর এই সুষ্ঠুভাবে কার্য সম্পাদনে অক্ষমতার জন্য একক বিশিষ্ট আইনসভার বিরোধীরা এর সমালোচনায় মুখর হয়ে উঠেছে। বলছে একক বিশিষ্ট আইনসভায় তাদের যারা সদস্য তাদের কিন্তু কাজ এত বেড়ে গেছে, তারা সঠিকভাবে আইন প্রণয়ন করার জন্য চিন্তা ভাবনাই করার সময় পাচ্ছেন না। তাহলে কি হবে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হলে কিন্তু এই সমস্যাটা এড়ানো যাবে আর কি। 8 হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে অনুপযোগী। জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক স্বার্থের মধ্যে সামঞ্জস্য বিধানের উপর যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সাফল্য নির্ভর করে, কিন্তু একক বিশিষ্ট আইনসভায় আঞ্চলিক স্বার্থের প্রতি যথাযথ গুরুত্ব আরোপ করা হয় না। তাই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে অনুপযোগী বলে সমালোচনা করা হয়। 9 হচ্ছে সুশাসন প্রবর্তনের ক্ষেত্রে ব্যর্থতা।
আইনসভা একক বিশিষ্ট হলে তাকে নিয়ন্ত্রণ করা যথেষ্ট কঠিন। তাই এরূপ আইনসভা স্বৈরাচারী কিংবা জনস্বার্থ বিরোধী আইন প্রণয়ন বা অন্যান্য কাজকর্ম করলে তাকে নিয়ন্ত্রণ করার মতো কেউ থাকে না। যে রাষ্ট্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি অনুষ্ঠিত হয় সেখানে একথা বিশেষভাবে প্রযোজ্য। তাছাড়া আইন বিভাগ কর্তৃক পরিণত আইনকে শাসন বিভাগ কার্যকর করতে বাধ্য থাকে বলে এরূপ ক্ষেত্রে ওই বিভাগও স্বাধীনভাবে কার্য সম্পাদন করতে পারে না। ফলে যেখানে একক বিশিষ্ট আইনসভা বর্তমান রয়েছে সেখানে সুশাসন প্রবর্তনের আশা করা বাতুলতা ছাড়া আর কিছুই নেই। বলছে সুশাসনের ক্ষেত্রে অনুপযোগী আর কি, সুশাসনের ক্ষেত্রে ব্যর্থতা করা হয়। কারণ কি, একক বিশিষ্ট আইনসভা যে দল সরকারে থাকে সেই দলের তো এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ থাকে এবং তাদের সংখ্যা বেশি থাকার ফলে বিরোধী দল তো থাকেই না। গণতন্ত্রে স্ট্রং বিরোধী দল চাই। বিরোধী দল না থাকলে সরকারকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। সরকার যদি একটা স্বৈরাচারী জনগণের বিরোধী কোনো আইন প্রণয়ন করে সেক্ষেত্রে বিরোধী দলরা কি করে, তাদের সে বিষয়ে প্রচার কার্য চালায়, প্রতিরোধ কর্মসূচি নেয়। কিন্তু যদি বিরোধী দল ঠিক মতো না থাকে তাহলে তো সেইটা কে করবে? যদি একক বিশিষ্ট সংখ্যাগরিষ্ঠ এমন সংখ্যাগরিষ্ঠতা পেল যে দল, তারা তো নিজেদেরই লোক, সব তাদের নিজেদের দলের বিরুদ্ধে তারা তো কিছু বলবে না। সেক্ষেত্রে যদি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হয় তখন কিন্তু সেখানে তাদের একটা সমালোচনার জায়গা থাকে আর কি। 10 সমাজতন্ত্রবাদীদের বক্তব্য। সমাজতন্ত্রবাদীরা মনে করেন যে একটি বহুজাতি সমন্বিত রাষ্ট্রে প্রতিটি জাতি যাতে নিজ নিজ ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য প্রভৃতি সংরক্ষণ করতে পারে সেদিকে সরকারকে দৃষ্টি নিবদ্ধ করতে হয়। কিন্তু আইনসভা একক বিশিষ্ট হলে বিভিন্ন ভাষাভাষী এবং বিভিন্ন সংস্কৃতি সম্পন্ন ঐতিহ্য বিশিষ্ট মানুষের স্বার্থ যথাযথভাবে সংরক্ষিত হতে পারে না। তাই সমাজতন্ত্রীরা একক বিশিষ্ট আইনসভার বিরোধিতা করে। সমাজতন্ত্রীরা একক বিশিষ্ট আইনসভার বিরোধিতা এই কারণে করছে, তারা তাদের মতে বিভিন্ন ভাষাভাষী, এখন তো বহুজাতিক রাষ্ট্র, তাহলে বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন সংস্কৃতি সম্পন্ন, ঐতিহ্য সম্পন্ন মানুষের স্বার্থ যথাযথভাবে যদি সংরক্ষিত করতে হয় তাহলে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার একান্তই প্রয়োজন। একক বিশিষ্ট আইনসভার দ্বারা হবে না। উপসংহার দেখো, একক বিশিষ্ট আইনসভার সপক্ষ বিপক্ষে নানা রকম যুক্তির অবতারণা করা হলো একথা অস্বীকার করা যায় না। বিশ্বের রাষ্ট্রসমূহের মধ্যে 50% বেশি, বর্তমানে 112টি রাষ্ট্রের আইনসভা হলো এক কক্ষ বিশিষ্ট। এইসব রাষ্ট্রের মধ্যে বিশ্বের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট গণসাধারণতন্ত্রী চীনের মতো রাষ্ট্র যেমন রয়েছে তেমনি রয়েছে সর্বাপেক্ষা কম জনসংখ্যা বিশিষ্ট ভ্যাটিকান নগর রাষ্ট্র। তবে একথা সত্য যে কেবল গণসাধারণতন্ত্রী চীন ছাড়া যে 111টি রাষ্ট্রে একক বিশিষ্ট আইনসভা বর্তমান সেগুলি হলো ক্ষুদ্রায়তন স্বল্প জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্র। চীন হচ্ছে ব্যতিক্রমে, বাদবাকি যেগুলোতে একক বিশিষ্ট আইনসভা রয়েছে তারা সবাই কিন্তু ছোট রাষ্ট্র। এইসব রাষ্ট্রের মধ্যে কারা আছে? আলবেনিয়া, অ্যাঙ্গোলা, বাংলাদেশ, বুলগেরিয়া, কোস্টারিকা, কিউপ্রা, সাইপ্রাস, ইজিপ্ট, হাঙ্গেরি, ইরান, ইসরায়েল, কেনিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, লাওস, কুয়েত, লেবানন, মরিশাস, নেপাল, নিউজিল্যান্ড, নিকারাগুয়া, পর্তুগাল, জাম্বিয়া, ইয়েমেন, তুরস্ক প্রভৃতির কথা উল্লেখ করা যায়। আজকে এই পর্যন্তই। পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।